স্বাধীন দেশে পৃথিবীতে কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোথাও কোনোদিন কোনো সংবিধান হয় নাই। জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন অ্যাজ ইফ দিস ইজ দ্য অনলি ডকুমেন্ট টু জাজ দ্য নেশন রাইট অর রং। ভারত পাকিস্তানের যুদ্ধে কোনো ঘোষণাপত্র ছিল না, কিন্তু আমার স্বাধীনতা যুদ্ধে একটা ঘোষণাপত্র ছিল। তাহলে যেই সংবিধানটার সম্মতি জনগণের কাছ থেকে নেওয়া হয় নাই, সেই সংবিধানটা আমার ওই ঘোষণাপত্রের সংবিধানটা কিভাবে হইল? যে একটা ফ্রি রিপাবলিকের কনস্টিটিউশন, যেটার জন্য কোনো ম্যান্ডেট নেওয়া হয়নি জনগণের কাছ থেকে। থার্ড, এত ভুলের পরেও আপনি এটা খতনা করতে পারতেন আরেকবার। ৭৩-এর মার্চ মাসে প্রথম নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ ইলেকশন ম্যান্ডেট নিতে পারত যে আমাদেরকে প্যারালালি আপনারা ভোট দেন, এইটা ম্যান্ডেট দেন যে আমাদের এই নতুন সংবিধানটা যেন জাতীয় সংবিধান আকারে গৃহীত হয়। সেই ম্যান্ডেটও আপনারা নেন নাই ৭৩-এর নির্বাচনে। তাহলে যেই সংবিধানটা মানে ইন ইটস ভেরি এসেন্স গাঠনিক প্রসেসের ভিতরে একটা ইলেজিটিমেট ডকুমেন্ট, সেইটাকে আপনি আমাদের আজকে ৫৬ বছর পরেও থার্ড জেনারেশনের উপরে চাপিয়ে দিচ্ছেন দ্য অনলি বেসিস টু লেজিটিমাইজ এনি আপরাইজিং পোস্টহুমাসলি। সেটা আপনি কিভাবে করেন? করতে পারেন না তো। এটা জেস্টেশনই একটা ইলেজিটিমেট ডকুমেন্ট ৭২-এর, যেটা গাঠনিক প্রক্রিয়াটা সঠিক ছিল না, জনগণের সম্মতি নেওয়া হয়নি। স্বাধীন দেশে পৃথিবীতে কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোথাও কোনোদিন কোনো সংবিধান হয় নাই। ইদার আপনি স্কটিশ মডেলে যেতে পারতেন। ২০১৪-তে ১৫-১৬-তে স্কটিশ রেফারেন্ডামের আগে তারা টোটাল ডকুমেন্টেশন রেফারেন্ডামের আগেই জনগণের কাছে দিয়ে দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৭০-৬৯ গণ অভ্যুত্থান করে আপনারা তো প্রস্তাবিত বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান নামে কোনো কিছু প্রস্তাব করেন নাই। তাহলে ৬৯-এর গণ অভ্যুত্থানে আমার ম্যান্ডেট পাইতাম, ৭০-এর নির্বাচনে আমি ওই সংবিধানে ম্যান্ডেট পাইতাম, ৭১-এর যুদ্ধে আমি ওইটার জন্য ম্যান্ডেট পাইতাম। সেটাও আপনি করেন নাই। আপনি পোস্ট কিছু করেন নাই, প্রিভিয়াসলি কিছু করেন নাই, কিন্তু জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন অ্যাজ ইফ দিস ইজ দ্য অনলি ডকুমেন্ট টু জাজ দ্য নেশন রাইট অর রং। এখন প্রশ্ন হচ্ছে with regard to the substance, is it a very well drafted constitution? No, it is not. পৃথিবীর ইতিহাসে আমরা যারা আইনের ছাত্র, সবচেয়ে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের একটা হচ্ছে এই ৭২-এর সংবিধান, সবচেয়ে বাজেভাবে লিখিত সংবিধান। এবং ভারতীয়রা দাবি করেছে এই সংবিধান তারা করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন সুব্রত রায় চৌধুরী, ওনারা এই সংবিধান লিখে দিয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সংবিধান দেওয়া হয়েছে আমাদেরকে। এবং আপনি যদি ভারতের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধান পড়েন, আর্টিকেল বাই আর্টিকেল, ওয়ার্ডস বাই ওয়ার্ডস, কমা এন্ড সেমিকোলন, আপনি এর সাথে মিল খুঁজে পাবেন। এক্সেপ্ট দ্য ফেডারেল স্টেট, ভারত একটা ফেডারেল স্টেট, তার যে কাঠামোগত পার্থক্য আছে এটার সাথে আমার সংবিধানের, আমরা ফেডারেল না ইউনিটারি মডেলের স্টেট, সেই স্টেটের যে ডিফারেন্স, এছাড়া বাকি সকল প্রভিশনের ভিতরে আপনি সেটা পাবেন, মিল খুঁজে পাবেন। কারণ পার্থক্যটা কোথায়? ভারতে তো কোনো ঘোষণাপত্র নাই স্বাধীনতার। ভারতে কি রক্তাক্ত যুদ্ধ হয়েছে ৪৭ সালে? আমার গর্বের জায়গা কোথায় যে আমার একটা রক্তস্নাত যুদ্ধের মধ্য দিয়ে আমি একটা দেশ পেয়েছি। আমার হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই দেশটার জন্য। ভারত দিয়েছে ১৯০ বছর ধরে দিয়েছে, কিন্তু একটা মানে টেন্স পিরিয়ড ধরে আপনি একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেটা তো ভারত পাকিস্তানের সত্যি আপনি বলতে পারবেন না। ভারত পাকিস্তানের যুদ্ধে কোনো ঘোষণাপত্র ছিল না, কিন্তু আমার স্বাধীনতা যুদ্ধে একটা ঘোষণাপত্র ছিল। এই জন্যই হচ্ছে গাঠনিক প্রক্রিয়ার জায়গাতে ৭২-এর সংবিধানটা প্রবলেম্যাটিক।